আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘ প্রায় ৩.৫ মাস ধরে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধে অবশেষে বড় ধরনের একটি চুক্তি হতে যাচ্ছে। দেখুন, ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে তারা একটি চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তির একেবারে দ্বার প্রান্তে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি অর্জনের ক্ষেত্রে আমরা ইতিহাসের সবথেকে কাছাকাছি অবস্থানে রয়েছি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহের শেষ ভাগেই একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত যে অনুষ্ঠান সেটি হতে পারে। দেখুন, আন্তর্জাতিক মিডিয়াগুলো নিশ্চিত করছে ইরানের এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই নতুন চুক্তি কোনো স্থায়ীভাবে যুদ্ধবিরতির চুক্তি বা কোনো পরমাণু চুক্তি নয়, বরঞ্চ এই চুক্তিটি একটি মূলত ৬০ দিনের যুদ্ধবিরতির কাঠামো বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আগামী ৬০ দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে পথ রয়েছে হরমুজ প্রণালী ইরান খুলে দেবে। বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবরোধগুলো উঠে নেবে, বন্দরগুলোকে সম্পূর্ণভাবে যে কোনো ধরনের পণ্য আনা নেওয়া এবং তেল রপ্তানির সুযোগ দেবে। এবং এই ৬০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই $১২ বিলিয়ন সরাসরি ইরানকে প্রথম ধাপে ছাড় দেওয়ার কথা রয়েছে, যেখানে পুরো অর্থনৈতিক যে প্যাকেজ রয়েছে তার পরিমাণ প্রায় ২,৪০০ কোটি বা $২৪ বিলিয়ন। তবে যুক্তরাষ্ট্র এই $২৪ বিলিয়ন চুক্তির প্রথম দিকে দিতে চাচ্ছে না। তারা বলছে প্রথম ধাপে $১২ বিলিয়ন, পরবর্তী সময় আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে বাকি $১২ বিলিয়ন ছাড় দেওয়া হবে। প্রশ্ন কিন্তু এখানে রয়ে যায় যে যুক্তরাষ্ট্র যদি অর্থ ছাড়ও দেয়, ইরান সেটা ব্যবহার করতে পারবে কিনা। কারণ এর পূর্বেও বন্দি বিনিময় করে $৬ বিলিয়ন দক্ষিণ কোরিয়া থেকে অর্থ ছাড়ের আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছিল ইরান, যেটি কাতারের ব্যাংকে জমা রাখা হয়েছিল। তবে পরবর্তী সময় সেই অর্থ ইরান ব্যবহার করতে পারেনি। বন্দীদের নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র আবার সেই অর্থ ফ্রিজ করে দিয়েছে। প্রশ্ন হলো, $১২ বিলিয়ন সরাসরি ইরানের হাতে যদি তুলে না দেয় এবং ডলারের কারেন্সিতে তৃতীয় কোনো দেশে যদি সেটি মজুদ রাখে, তাহলে যুক্তরাষ্ট্র আবার সেটা ফ্রিজ করবে কিনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এই যে সমঝোতা চুক্তি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ইরান প্রতিশ্রুতি দিয়েছে বা প্রতিশ্রুতি দেবে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। তবে পরমাণু ইস্যু এবং ইউরেনিয়ামের ইস্যুকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ধরনের সমঝোতা হয়নি, যেটি আগামী ৬০ দিনে ধাপে ধাপে আলোচনায় হওয়ার কথা। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক সমঝোতা হতে যাচ্ছে, যেটি চলতি সপ্তাহের শেষ সময় জেনেভায় অনুষ্ঠিত হতে পারে, নয়তো পাকিস্তানের ভেতর, যেহেতু পাকিস্তান মধ্যস্থতা করেছে। তবে অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে এই ৬০ দিনের যে নতুন করে যুদ্ধবিরতি বর্ধিতকরণ, এটি হয়তো যুক্তরাষ্ট্র চুক্তির নাম করে সময় ক্ষেপণ করছে বা সময় কিনছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেতর বিশ্বকাপ ফুটবল চলমান, এমতো অবস্থায় নতুন কোণে যুদ্ধ জড়ানো দেশটির যে ভাবমূর্তি রয়েছে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে এবং দেশটির ইরানের বিরুদ্ধে কার্যকর অস্ত্রের কিছু পরীক্ষাও চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের এর পূর্বেই আমি ইনফর্ম করেছিলাম, যুক্তরাষ্ট্র যেই GBU-57 বোমা রয়েছে তার নেক্সট ভেরিয়েন্ট GBU-76 তৈরি করছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমাগুলো ইরানের মাটির গভীরে থাকা যে মিসাইল সিটি, মিসাইলের উৎপাদন কারখানা এবং পরমাণু স্থাপনাগুলো সেগুলো ধ্বংস করতে পারেনি। আর এই জন্যই কিন্তু GBU-57 এর যে আধুনিক ভেরিয়েন্ট রয়েছে GBU-76, যার পেছনে যুক্তরাষ্ট্র একটি রকেট ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, যাতে আরও মাটির গভীরে গিয়ে বিভিন্ন ধরনের বাংকার ধ্বংস করতে পারে, সেই বোমার পরীক্ষা চলছে। ধারণা করা হচ্ছে যে আগামী 30 থেকে 45 দিনের মধ্যে সেই বোমা তৈরি হয়তো হয়ে যেতে পারে এবং চূড়ান্তভাবে তার ফলাফল যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছে যাবে। মানে এই ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তির সময় এই বোমাটির যে চূড়ান্ত রেজাল্ট রয়েছে সক্ষমতার, তার তথ্য কিন্তু এবং ডাটা যুক্তরাষ্ট্রের কাছে চলে আসবে এবং যুক্তরাষ্ট্র সুনির্দিষ্টভাবেই সিদ্ধান্ত নিতে পারবে যে পরবর্তী হামলায় এই বোমা ব্যবহার করলে ইরানের সক্ষমতা মিসাইল উৎক্ষেপণের এবং মিসাইল উৎপাদনের সেটা তারা ধ্বংস করতে পারবে কিনা। তারপর কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও এই বোমাটি যেহেতু হালকাভাবে তৈরি করা হয়েছে, এই বোমাটি ব্যবহার
ব্যবহার করার জন্য যেই B-2 বম্বারের আধুনিক ভ্যারিয়েন্ট রয়েছে B-21 রাইডার, সেই যুদ্ধ বিমানগুলোও কিন্তু যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হতে পারে, যেটিও যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম একটি প্লাস পয়েন্ট হবে। দেখুন, ফুটবল বিশ্বকাপ শেষ এবং আধুনিক প্রযুক্তিও হাতে এসে যাবে। তখন কিন্তু যুক্তরাষ্ট্র আরও দেখে শুনে বুঝে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারবে এবং মধ্যপ্রাচ্যের যে রাডার ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও কিন্তু এই সময়ের মধ্যে দ্রুতভাবে তারা পুনর্নির্মাণও করতে পারবে। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইরান এই দুইটি দেশের মধ্যে, বা এখানে যদি আমরা ইসরায়েলের পয়েন্ট অফ ভিউও যুক্ত করি, এই সকল ইস্যুতে মূল বিষয় হলো ইরানের পরমাণু কর্মসূচি, পরিশোধিত ইউরেনিয়াম এবং পরমাণু টেকনোলজি, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি ছিল পরিশোধিত 450 কেজি ইউরেনিয়াম হয় তৃতীয় দেশে ইরানের বাইরে হস্তান্তর করতে হবে, নয়তো সেগুলো ধ্বংস করতে হবে। ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে 20 বছরের জন্য শুধু বন্ধই করতে হবে না, তার যে সকল ইকুইপমেন্ট রয়েছে সেগুলো ধ্বংসের দাবি ছিল যুক্তরাষ্ট্রের। যে দাবিগুলোর একটির সঙ্গেও ইরান এগ্রি করেনি, যার জন্যই কিন্তু এই যুদ্ধ এতদিন ধরে চলেছে এবং উত্তেজনা বেড়েছে। নতুন যেই সমঝোতা হচ্ছে সেই সমঝোতায় এই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো সমঝোতার প্রস্তাব নেই। যুক্তরাষ্ট্র বিষয়টা পরিষ্কার করেনি যে এই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে তারা কি কি ছাড় দেবে। আবার ইরানের পক্ষ থেকেও পরিষ্কারভাবে নিশ্চিত করা হয়েছে জাতীয় স্বার্থের ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না এবং পরমাণু কর্মসূচির যে প্রযুক্তি রয়েছে তারা সেটা কোনোভাবেই ধ্বংস করবে না এবং সেটা ছেড়ে দেবে না। তারা পরিশোধনের মাত্রা কমিয়ে আনবে, তবে প্রযুক্তি তাদের কাছে থাকবে। এখানেই কিন্তু মূল চিন্তার বিষয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন দুই দেশই হয়তো সময় ক্রয় করছে, একটি প্রস্তুতির জন্য আর একটি অর্থনৈতিকভাবে নিজেকে গুছিয়ে আনার জন্য। যুক্তরাষ্ট্রের সময় দরকার নিজেকে আবার প্রস্তুত করার জন্য। ইরানের এই ক্ষেত্রে নিজের অর্থনীতি এবং নিজের স্ট্যাবিলিটি দুইটাকে গুছিয়ে নেওয়ার জন্য সময় প্রয়োজন। তার জন্যই কিন্তু 60 দিনের এই যুদ্ধবিরতি হচ্ছে, যেখানে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবে দুই দেশের একমত হওয়ার কোনো ধরনের ইনফরমেশন বা কোনো ধরনের ইঙ্গিত নেই। দুই দেশই একমত হয়েছে আগামী 60 দিন আলোচনা করব, আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এই বিষয়গুলো শর্ট আউট করা হবে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে শর্ট আউট হওয়ার কোনো ধরনের কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং তাদের সামরিক নীতি বোঝা খুবই জটিল বিষয়। দেখুন, একদিকে যখন মধ্যপ্রাচ্যের ফ্রন্ট তারা বন্ধ করতে যাচ্ছে, ঠিক অপর দিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আবার বিমান হামলা করেছে। দাবি করা হচ্ছে যে সেখানে কিছু উগ্রপন্থীদের উপর এই হামলাটা হয়েছে। প্রশ্ন হলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বর্তমানে 60 দিনের জন্য বন্ধ করা, যেটি লেবাননের সঙ্গেও হবে, এই ফ্রন্ট বন্ধ করে নতুন কোনো ফ্রন্টে চাপ প্রয়োগ করবে কি যুক্তরাষ্ট্র? আর সেই ক্ষেত্রে তাইওয়ান ইস্যু বা দক্ষিণ চীন সাগরের ইস্যুগুলো কি যুক্ত হতে পারে, যাতে ইরানের সঙ্গে দূরত্ব বাড়িয়ে সেই দেশগুলো নিজের ইস্যুকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে যায়? দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই কৌশল চূড়ান্তভাবে কোন দিকে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।